বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নে বাধা দেওয়ার অপচেষ্টায় স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রকারীদের থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বিশৃঙ্খলা সহ্য না করার হুঁশিয়ারি। আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং। 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। জ্বালানি তেল আমদানিতে বাড়তি খরচ $2 বিলিয়ন। ফরিদপুরে নিজের দাদি ও ফুপুকে কুপিয়ে হত্যা, যুবকের বাঁচাতে গিয়ে প্রতিবেশী নিহত, আহত আরও একজন। জানাজানি হত্যাকাণ্ডের কারণ, অভিযুক্ত পলাতক। জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশুকে হত্যা। নারায়ণগঞ্জে হেফাজতে কিশোর গ্যাংয়ের 6 সদস্য গৃহকর্মী সেজে চেতনানাশক খাইয়ে একের পর এক চুরি, বৃদ্ধার মৃত্যুর পর পড়ল ধরা। এবং করোনার চেয়েও 6 থেকে 8 গুণ বেশি ছড়াচ্ছে হাম, প্রাণ গেল আরও 5 শিশুর। হাসপাতালে ভর্তি 1450, টিকায় মৃত্যু কমলেও নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়ন কাজে বাধা দেওয়ার অপচেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। দেশ গঠনে এই চক্র থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে যশোরে জনসভায় তিনি বলেন, বিএনপি জুলাই হত্যাযজ্ঞের বিচার চাইলেও স্বৈরাচারদের ক্ষমা করে দিয়েছিল একটি দল। সরকার প্রধান বলেন, দেশে আর কাউকে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেওয়া হবে না। মিজানুর রহমানের ক্যামেরায় ইমরুল আহসানের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবার যশোরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজারো মানুষের শুভেচ্ছায় সিক্ত তারেক রহমান। জনসভার মঞ্চে বিএনপির নেতাকর্মী সহ মন্ত্রী প্রতিমন্ত্রীরা। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের দাবি বাস্তবায়নই সরকারের অগ্রাধিকার। ইনশাআল্লাহ ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব, যার ফলে বহু মানুষ যারা চাকরি হারিয়েছে বা বহু মানুষ যারা আজকে বেকার, তারা ধীরে ধীরে সেখানে কর্মের ব্যবস্থা করতে পারবে। তারেক রহমান বলেন, বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়ন কাজে বাধা তৈরি করছে স্বাধীনতা বিরোধীরা। বিএনপি জুলাই হত্যাযজ্ঞের বিচার চাইলেও অভ্যুত্থানের পরপরই স্বৈরাচারদের ক্ষমার ঘোষণা দিয়েছিল একটি দল। এই দেশের কিছু সংখ্যক মানুষ আছে, তারা একটি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। তারা আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। 5 তারিখের পরে বিএনপি পরিষ্কার বলেছে, জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? আমরা কয়েকদিন আগে দেখেছি ফ্যাসিবাদের দোসরদের সাথে ঢাকা থেকে অনেক দূরে গিয়ে মিটিং করতে জনগণ যখন সেটা ঘিরে ফেলেছে জায়গা, তখন আর তারা কোনো জবাব দিতে পারে না। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বলেন, বিভ্রান্তিকারীরা আর দেশের শান্তি বিনষ্ট করতে পারবে না, দেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারবে না বলেও কড়া বার্তা দেন তারেক রহমান। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, জনগণের শান্তি নষ্ট করে 173 দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। এবং বিভিন্ন রকম জুজিবুরির ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না, বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। জুলাই সনদের প্রতিটি অক্ষর সংসদে পাশ করা হবে বলে জানান সরকার প্রধান। যশোরের মানুষের ভাগ্য উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। একই সাথে বললেন, তার সরকার সারা দেশে উন্নয়নের সুষম বণ্টনে বিশ্বাসী, গড়তে চান আকাঙ্ক্ষিত বাংলাদেশ। প্রতিশ্রুতির বাস্তবায়নে জনগণের সমর্থন চাইলেন তিনি। ইমরুল আহসান, সময় সংবাদ, যশোর। এর আগে যশোরের সুধের সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 আগস্টের মতো জবাব দেবে জনগণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাটা উলসি খালের পুনর্খনন কাজ উদ্বোধন করেন তারেক রহমান। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মিজানুর রহমান ক্যামেরায়, মিরানুল হাসানের আরও একটি রিপোর্ট। দখলে দূষণে মৃতপ্রায় প্রান্তিক জনপদের খালগুলোকে প্রাণ ফেরাতে এক সরকার প্রধানের নিরন্তর অভিযাত্রা। হাতে কোদাল তুলে নিয়ে যেন বাবার পদাঙ্কই অনুসরণ করেই প্রতিশ্রুতির বাস্তবায়নের পথে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1976 সালে যশোরের শার্শায় উলুশি খাল উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 5 দশক পর সেই খাল পুনর্খননের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের খাল কাটা কর্মসূচি কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়,
ইতিহাসের পুনর্জাগরণ। জিয়াউর রহমানের হাত ধরে যে কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল এই অঞ্চলে, খাল পুনর্খননের ফলে উলুশির মানুষ বিশ্বাস করে এই উদ্যোগ আবারও তাদের জীবন বদলে দিবে, ফিরে আনবে হারানো সমৃদ্ধি। পরে সুধী সমাবেশের প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি বিভ্রান্তির রাজনীতি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষ তার জবাব দিবে। যতবার বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে, অতীতে আমরা দেখেছি আন্দোলন নামে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছিল। এখনো আবার সেই ভূত আরেকজনের কাঁধে গিয়ে আসর করেছে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ইনশাল্লাহ 5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতেও বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সেভাবেই জবাব দেবে। জুলাই সনদ ও গণভোট নিয়ে একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করছে উল্লেখ করেন তারেক রহমান। পাশাপাশি মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবেলায় ধৈর্য ধরার আহ্বান জানান। কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে চাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে, সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে এবং সমগ্র দেশে একটি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে, তারা সকল কর্মসূচি ব্যাঘাত হবে। এই বিশৃঙ্খলারা যদি আশকারা পায়, প্রিয় ভাই বোনেরা, জনগণের কর্মসূচি ব্যাহত না হয়, সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। মেয়েদের অবৈতনিক শিক্ষার ডিগ্রি পর্যন্ত করার ঘোষণা দেন সরকার প্রধান। বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে তার সরকার। শীঘ্রই এলপিজি কার্ড চালু করা হবে বলেও জানান তিনি। শুধু মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করব না, একই সাথে আমাদের যে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদের জন্য আমরা উপবৃত্তিরও ব্যবস্থা করব সরকার থেকে, যাতে করে তারা আরো উচ্চতর শিক্ষা লাভ করতে পারে। সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব। পরে যশোর 500 শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে তার সরকার। যেটিকে আমরা বাস্তবায়নের চেষ্টা করব, সেটি হচ্ছে প্রিভেনশন। আমি যদি প্রথমেই দেশের মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলে যেটি হবে, যারা অসুস্থ হবে সে মানুষগুলো যখন হাসপাতালে আসবে, স্বাভাবিকভাবেই তারা এক বেটার চিকিৎসা পাবে, তাদের জন্য সকল ফ্যাসিলিটি বেটার দেওয়া সম্ভব হবে। দেশের মানুষের জন্য বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের ইমরুল হাসান, সময় সংবাদ, যশোর। ফ্যামিলি কার্ড প্রকল্পের প্রয়োজনীয় অর্থ বাজেটে বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ের সাংবাদিকদেরকে তিনি জানান, ফ্যামিলি কার্ড বিতরণে ভুল ভ্রান্তি দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড হচ্ছে এই সরকারের, বিএনপির, ইট ইজ এ ফ্ল্যাগশিপ প্রজেক্ট। মহিলাদের ক্ষমতায়নের একটা প্রকল্প এবং মহিলাদের সাথে সাথে গ্রামে গঞ্জে যারা বঞ্চিত মানুষগুলো, তাদের কাছে সুবিধাটা তাদের ডোর স্টেপে পৌঁছে দেওয়ার একটা প্রকল্প। এই প্রকল্প সঠিকভাবে যাতে বাস্তবায়িত হয়, এই জন্য আমরা সিদ্ধান্তগুলো নিয়ে বাজেটের পরিমাণ তো বলার প্রয়োজন নয়, যত বাজেট প্রয়োজন হবে অত বাজেট দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে কমে আসবে লোডশেডিং, তবে জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। সিপিডির আলোচনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আরও জানান, ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেল আমদানিতে বাড়তি খরচ পৌঁছেছে $2 বিলিয়ন। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ডিজেল এলপিজি সংকটে যখন শিল্পে ব্যাহত হচ্ছে উৎপাদন, তখন একই কারণে বন্ধের পথে দেশের তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো, যার প্রভাবে বেড়েছে লোডশেডিং। এমন বাস্তবতায় আলোচনায় এসেছে নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা। সিপিডি আয়োজিত সভায় সৌর বিদ্যুৎ সহ বিকল্প জ্বালানি খাত শক্তিশালী করতে কর ছাড় ও বিনিয়োগে সরকারি নীতি সহায়তার দাবি জানান অংশীজনরা। এইচআরসি কোডের একটা ইস্যু আছে, আই থিংক ব্যাটারিতে এইচআরসি কোডটা সিম্পলিফাইড না। আমাদের আইএফসির গ্যারান্টিটা আজকে পর্যন্ত উই আর ওয়ার্কিং অন ইট ফর লাস্ট 2 ইয়ার্স।
আমরা এটার অ্যাপ্রুভাল পাচ্ছি না। আলোচনায় অংশ নিয়ে বিডা চেয়ারম্যান জানান, আগামী বাজেটে ব্যাটারির উৎপাদন ও আমদানি পর্যায়ে দেয়া হবে শুল্ক সুবিধা। স্মল স্কেল ব্যাটারি যেগুলো ইন্টারন্যাশনাল ট্রেডিং এর জন্য ট্যাক্স ব্রেক দেওয়ার কোনো লজিক নাই, বিকজ এটা আমাদের বাংলাদেশে আমরা প্রডিউস করতে পারি। যেগুলো একদম বড় ইন্ডাস্ট্রিয়াল স্কেল বেস, সেই ক্ষেত্রে হয়তো আমরা একটা ট্যাক্স ব্রেক দেওয়ার চেষ্টা করব। আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য আছে জানিয়ে জ্বালানি মন্ত্রী বলেন, আগামী সপ্তাহেই কমবে লোডশেডিং। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবে। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। এরই মধ্যে জ্বালানি তেলের আমদানি খরচ $2 বিলিয়ন বেড়ে গেছে উল্লেখ করে মন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া আছে 56,000 কোটি টাকা। এই ক্রাইসিসে আমাদের প্রায় $2 বিলিয়ন বেড়ে গেছে তেল ইম্পোর্ট করতে। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। মাত্র 2 মাসে নির্বাচন ইশতেহার বাস্তবায়ন শুরুর পরও একটি দল অশালীন ভাষায় সমালোচনায় নেমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। অন্যদিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের এক আলোচনা সভায় রিজভী বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদের আদর্শ সব সময় দেশকে সঠিক পথ দেখিয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, জনগণের ক্ষমতায় বিশ্বাসী বিএনপি সরকার কোনো নির্দিষ্ট দেশের আনুকূল্য চায় না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাকস্বাধীনতা মানেই অশালীন ভাষার ব্যবহার নয়। গত 2 মাসে তিনি নির্বাচনী ইশতেহারের আলোকে যেভাবে প্রতিটা বাস্তবায়ন করছেন, বাংলাদেশের ইতিহাসে সেটি নজিরবিহীন। একজন জনগণের ভোটে নির্বাচিত গণমানুষের ভালোবাসার প্রধানমন্ত্রীকেও এভাবে অবজ্ঞা বা আক্রমণাত্মক ভাষায় কথা বলা যায়, এটি নজিরবিহীন। আমরা বাকস্বাধীনতা বলতে কি বুঝি? অশালীন আচরণ করা কি বাকস্বাধীনতা? বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে সেই কম্পাস যেখানে আমাকে নির্দিষ্ট একটা ল্যান্ডে পৌঁছানোর গন্তব্য এবং গতি দেয়। জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে তিনি জানান, 30 এপ্রিলের পর সারা দেশে সমন্বিত অভিযান চালানো হবে। বলেন, অবৈধ সীসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কঠোর অবস্থানে রয়েছে। আমরা আমাদের নির্বাচন ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে, এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, এই দেশের যুব সমাজকে রক্ষা করার জন্য এর কোনো বিকল্প নাই। প্রবাসী সময় আরও থাকছে। ফের কালবৈশাখীর তাণ্ডব, গাছ চাপায় জামালপুরে মা ও 2 মেয়ে সহ 3 জেলায় 5 জনের মৃত্যু। বজ্রপাতে বিভিন্ন স্থানে আরও 6 জনের প্রাণহানি। একমাত্র আইএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। ফরিদপুরে একই পরিবারের 2 জন সহ 3 জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত 9:30টার দিকে সদর উপজেলার আলিয়াবাদে এই ঘটনা ঘটে। নিহতদের স্বজনরা জানান, আকাশ মোল্লা তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় 2 জন প্রতিবেশী ঠেকাতে গেলে তাদের একজনকেও কুপিয়ে হত্যা করা হয়। অপর আরেকজন আহত হয়েছেন। আহতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, হত্যার পর পালিয়ে গেছে ঘাতক আকাশ। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ, তবে তাৎক্ষণিকভাবে জানা যায়নি হত্যাকাণ্ডের কারণ। এই মুহূর্তে এই বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুরে ঘটনাস্থলে আছেন সহকর্মী শিকদার সজল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। সজল, একই পরিবারের 2 নারী সহ 3 জনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে এবং এই ফরিদপুর সদর উপজেলার গদাধরডাঙ্গি এলাকায় এই ঘটনাটি ঘটে আজ রাত 9:30টার দিকে। এবং এই যে গদাধরডাঙ্গি এলাকার মনির মোল্লার ছেলে আকাশ মোল্লা, তিনি দীর্ঘদিন যাবৎ একটু মানসিকভাবে বেকারগ্রস্ত ছিলেন এবং ঠিক তিনি তার দাদি আমিনা বেগম এবং ফুফু রাহেলা বেগমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এবং এই ঘটনাটি আসলে প্রতিবেশীরা জানতে পেরে কাবুল শেখ নামের এক ভ্যান চালক, তিনি এই
গাড়িতে ছুটে আসলে ঠিক তাকেও এই নৃশংসভাবে কিন্তু কুপিয়ে হত্যা করা হয়। ঠিক এই ঘটনার এবং এই দাদি ফুফুকে হত্যার পরে কিন্তু এই কাবুল শেখ প্রতিবেশী তাকে কিন্তু হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং এরপর থেকেই কিন্তু এই আকাশ মোল্লা পালিয়ে গেছেন এবং এখানে কিন্তু পুলিশ সুপার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে এই বাড়িতে আছেন এবং এই যে তিনজন যে মরদেহ, তিনজনের মরদেহ কিন্তু পুলিশ এই ঘটনাস্থল এখান থেকে উদ্ধার করে নিয়ে কিন্তু ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে এবং এই ঘাতক আকাশকে গ্রেপ্তারে কিন্তু র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু যেমনটি জানিয়েছেন যে একাধিক স্থানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু অভিযান পরিচালনা শুরু করেছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে এই বাড়িসহ পুরো এলাকায় কিন্তু বইছে শোকের মাতম। এই ছিল ফরিদপুরের একই পরিবারের 2 জন সহ 3 জনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুর থেকে। জেল খাটার অভিজ্ঞতা নিতে ফুল বিক্রেতা শিশুকে ছুরিকাঘাতে হত্যা, লাশ ফেলে দেয় পরিত্যক্ত বাড়ির ময়লা স্তূপে। নারায়ণগঞ্জের ফতুল্লার এই ঘটনায় কিশোর গ্যাংয়ের 6 সদস্যকে হেফাজতে নেওয়ার পর ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে পুলিশ। 18 এপ্রিল হঠাৎ নিখোঁজ নারায়ণগঞ্জের ফতুল্লার ভাসমান ফুল বিক্রেতা 11 বছরের শিশু হোসাইন। 5 দিন পর ইন্দ্রাকপুর ব্যাংক কলোনির পরিত্যক্ত বাড়ির ময়লার স্তূপ থেকে উদ্ধার করা হয় অর্ধগলিত মরদেহ। থানায় মামলার পর এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যে আরও 5 জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, জেল খাটতে কেমন লাগে এমন অভিজ্ঞতা থেকেই ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করা হয় শিশুটিকে। তারা সবাই একসাথে আড্ডা মারে এবং গাঁজা সেবন করে জেল খাটতে কেমন লাগে, এই কৌতূহল থেকে তারা চিন্তা করে যে কাউকে হত্যা করলে জেল খাটা যাবে। তো সেই প্রেক্ষিতেই তারা এই শিশু হোসেনকে বেছে নেয় এবং এই হত্যার একটা নির্মম হত্যার তারা সংঘটন করে। পলাতক আরও এক কিশোরকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এদিকে গৃহকর্মী সেজে চেতনানাশক খাইয়ে একের পর এক বাসায় চুরি। উত্তরায় অতিরিক্ত চেতনানাশকের বৃদ্ধার মৃত্যুর পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পিবিআই। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে ব্রিফিংয়ে পিবিআই জানায়, এনআইডি কার্ড ছাড়াই পরিচয় লুকিয়ে বিভিন্ন বাসায় কাজ নিয়ে চুরি করত বিলকিস। এখন পর্যন্ত ঘটিয়েছেন 7 থেকে 8টি ঘটনা। তদন্তের পর গাজীপুর থেকে গ্রেফতার করা হয় তাকে। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। করোনার চেয়ে 6 থেকে 8 গুণ বেশি সংক্রামক হাম, একথা জানিয়ে চিকিৎসকরা বলছেন টিকাদানে মৃত্যু কমলেও নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। এদিকে একদিনে প্রাণ গেছে আরও 5 শিশুর। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1450 জন। বাবার সঙ্গে খেলায় মেতেছে 5 মাস বয়সী মহিউদ্দিন। হামের থাবা থেকে রেহাই পেয়ে এবার তার বাড়ি ফেরার পালা। উদ্বেগ কাটিয়ে হাসি ফুটেছে বাবা আনিসুল হকের মুখে। ও যে হাসতেছে, খেলতেছে, খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। এর চাইতে ভালো আমার কাছে আর কি। মহিউদ্দিনের মতো এমন অনেক শিশুই সুস্থ হয়ে বাড়ির পথে। তবে এখনও অনেকে হামে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। খেতে না পারা, চোখে মুখে র্যাশ বাড়িয়ে দিচ্ছে বাবা মায়ের দুশ্চিন্তা। 1 সপ্তাহ ধরে জ্বর, হালকা 4 দিন ধরে হাম এগুলো গায়ে দেখে কালকে আমরা ভর্তি করছি। কাশি, বমি, কোনো খাবার বাহিরে খাইতেছে না, আর লাল লাল রেশ বেরিয়েছে। জ্বর কমতেছে না, পরে সাথে বমি, বাথরুম, কাশিও ছিল। হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগ শিশুর বয়স 9 মাসের কম। অপুষ্টির কারণে আক্রান্তদের অনেকের জটিলতা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। করোনা ভাইরাসের চেয়ে এটা কিন্তু প্রায় 6 থেকে 8 গুণ বেশি সংক্রামক এবং এটা সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে বাচ্চাদেরই বেশি আক্রান্ত করে। মা নিজের শরীরে যদি হামের ইমিউনিটি না থাকে, মা যদি নিজেই অপুষ্ট থাকে, তার মানে তার বডিতে হয়তো টিকা নেওয়া ছিল বাট সেই হামের টিকাটি তার শরীরে ইমিউনিটি তৈরি করতে পারেনি, তাহলে কিন্তু সে নিজের শরীরে যেখানে ইমিউনিটি নেই সেখানে বাচ্চার শরীরে কিভাবে পাস করবে। হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যাও বেশি। তাই চিকিৎসকরা বলছেন, হামের টিকা দেওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্যরা যেন অবহেলা না করে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। প্রায় 2000 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে যুক্তরাজ্যে
সাবেক হাই কমিশনার সাইদা মোনা তাসনিম ও তার স্বামীর নথিপত্র পেতে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। অভিযোগে বলা হয়, গার্মেন্টস ব্যবসার আড়ালে ব্যাংক ঋণ নিয়ে স্ত্রীর সহায়তায় বিদেশে অর্থ পাচার করেন স্বামী তৌহিদুল ইসলাম। এদিন ঢাকা উত্তর সিটির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতির নথি যাচাই করেছে সংস্থাটি। আওয়ামী লীগ আমলে 2018 থেকে 2024 পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালন করেন সাইদা মোনা তাসনিম। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে গেল বছরের জুনে অনুসন্ধানে নামে দুদক। অভিযোগে বলা হয়, মোনার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর সঙ্গে মিলেমিশে 12টি বাণিজ্যিক ও নাম সর্বস্ব ভুয়া কোম্পানির নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 2000 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়। এসব নথিপত্র পেতে এনবিআর, বিএফআইও সহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধানের স্বার্থে যে বিষয়গুলো তারা দেখেন সেই বিষয়গুলো দেখছেন। এদিকে ঢাকা উত্তর সিটির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে গাবতলী হাটে-যারা ই-রিকশা প্রকল্প সহ বিভিন্ন দুর্নীতির নথিপত্র সংগ্রহ শেষে যাচাই বাছাই করছে সংস্থাটি। অনুসন্ধান চলমান, ওনার অভিযোগ সংশ্লিষ্ট যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোতে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা তার রেকর্ডপত্র যাচাই বাছাই করছেন, দেখছেন। এরই মধ্যে উত্তরের সাবেক প্রশাসককে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভুল ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র। এই জন্য যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা নেবে সরকার। সোমবার সকালে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেনসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বলেন, অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় এখন বড় চ্যালেঞ্জ। একই সমস্যার যুক্তরাষ্ট্রেও রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ এই সমস্যা থেকে বের হতে চায় বলেও জানান মন্ত্রী। বলেন, গণমাধ্যমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রশিক্ষণ এবং নৈতিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। সারা পৃথিবীতেই এবং আমাদের জন্য তো অবশ্যই মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনকে কমব্যাট করাটা একটা প্রধান চ্যালেঞ্জ। তথ্য মন্ত্রণালয়ের দিক থেকেও এটা আমাদের জন্য একটা এখন যুদ্ধে পরিণত হয়েছে। অপতথ্য প্রচারকারীরা একটা বড় ধরনের সমস্যা তৈরি করছে সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, নাগরিক জীবনে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা প্রযুক্তিগতভাবে উন্নত একটা দেশ, এই নতুন ইকোসিস্টেমকে তারা কিভাবে ম্যানেজ করে এ ব্যাপারে আমরা পারস্পরিকভাবে আমাদের কিভাবে সহযোগিতা বিনিময় করতে পারি। পলিসি সাপোর্ট থেকে শুরু করে টেকনোলজিক্যাল সাপোর্ট থেকে শুরু করে এইসব জায়গাগুলিতে ওদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে চাই এবং তারাও তাদের সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে বিনিময় করতে আগ্রহ ব্যক্ত করেছে। ভুয়া তথ্য ও অপপ্রচারের বিস্তার জাতীয় ঐক্য ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে বলে সতর্ক করেছে সিটিজেন্স ফোরাম বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর গতি ও পরিধি বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ জানায় তারা। সোমবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সিটিজেন্স ফোরাম আয়োজিত গোল টেবিল বৈঠকে এমন উদ্বেগ তুলে ধরা হয়। আলোচনায় বক্তারা বলেন, জ্বালানি সংকট, শিক্ষার্থীদের রাজনৈতিক কার্যক্রম এবং নির্বাচন পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা বেশি দেখা যায়। এ সময় অনলাইন ভিত্তিক মিথ্যা বয়ান দ্রুত ছড়িয়ে পড়া আটকাতে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। শুধুমাত্র গণহত্যাকারী, ফ্যাসিবাদের সহযোগী ও চাঁদাবাজ ছাড়া সবার জন্য এনসিপির দরজা খোলা বলে মন্তব্য করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সামনের নির্বাচনগুলোতে একটি ভোটও নষ্ট হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণে নবাগত সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সরকার 20,000 কোটি টাকা ছাপিয়েছে তাদের অর্থনৈতিক খাতগুলোর সংকট মোকাবেলার জন্য, কিন্তু বলছে এটাকে ছাপানো বলা যাবে না। তাহলে কি ফটোকপি বলা হবে কিনা, মন্তব্য করেন আসিফ মাহমুদ। একদিকে আমরা দেখছি যে 20,000 কোটি টাকা ছাপানো হচ্ছে, তাদের যেই ইকোনমিক সেক্টরে তাদের যে ক্রাইসিস সেটা মোকাবেলার জন্য, কিন্তু তারা সেটাকে বলছে যে এটাকে ছাপানো বলা যাবে না। তাহলে এটাকে কি বলা যায়? এটাকে ফটোকপি অথবা অন্য কিছু হয়তো আমাদেরকে বলতে হবে। যে কোনো সমস্যা আসতেছে কার? তো আজকে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি এবং আমরা ক্যাম্পাসগুলোতে দেখছি সন্ত্রাস। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে একটা সন্ত্রাস বিরোধী কার্ড আর একটা চাঁদাবাজ বিরোধী কার্ড যদি দিতেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম।
শেরে বাংলা একে ফজলুল হকের স্মৃতিগুলো বিনষ্ট করা হয়েছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সরকার শেরে বাংলা ফজলুল হককে যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেবে। শেরে বাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোল চত্বরে ৩ নেতার মাজারে ফজলুল হকের সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে নজরুল ইসলাম আরও বলেন, একে ফজলুল হক পুরো বাংলার গণমানুষের নেতা ছিলেন। একে ফজলুল হকের পরিবারের সদস্যরা দাবি জানান, বিএনপি সরকার এবং বিরোধী দল যেন পাঠ্যপুস্তকে শেরে বাংলার আলোচনা ফিরিয়ে আনে। শেরে বাংলা ফজলুল হকের যে মর্যাদা, যে দাম, যে গুরুত্ব বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে যেন সেটা লিপিবদ্ধ হয়, এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা এখানে আছেন। আমরা একসাথেই চেষ্টা করব যাতে শেরে বাংলা ফজলুল হকের যথাযোগ্য স্থানে যেন শেরে বাংলা ফজলুল হকের স্থান হয়। প্রবাসের সময় আরও থাকছে, লাশ গুমে এআই এর সহায়তা নেয় বাংলাদেশের 2 শিক্ষার্থী হত্যায় অভিযুক্ত হিশাম। যুক্তরাষ্ট্রের বৃষ্টির মরদেহের খোঁজে তল্লাশির মধ্যে দেহাবশেষ উদ্ধার, শনাক্তের চেষ্টা। চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার পথে বাস থেকে নেমে সিএনজি অটোরিকশায় ওঠেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। একই বাহনে যাত্রী সেজে ওঠে পেশাদার ছিনতাইকারীরা। পরে মোবাইল ফোন, ব্যাগ ও নগদ কিছু টাকা কেড়ে নিয়ে বুলেটকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় তারা। পরে গিয়ে আঘাতজনিত কারণে মৃত্যু হয় তার। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করে, এই তথ্য জানায় র্যাব। চট্টগ্রাম থেকে শুক্রবার রাতে কুমিল্লার বাসায় ফিরছিলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। শেষ পর্যন্ত তার আর বাসায় ফেরা হয়নি। শনিবার সকালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তার মরদেহ পাওয়া যায়। চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র্যাব, ডিবি, সিআইডি ও পিবিআই। রোববার রাতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করে র্যাব। অভিযুক্তরা কুমিল্লা শহরের দূর দূরান্ত থেকে আগত যাত্রীদের রাতের বেলা টার্গেট করে তাদের সিএনজি বা অটোতে তুলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এবং আঘাত করে ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করে আসছিল। হত্যার সঙ্গে জড়িত চক্রের সদস্যরা বুলেট বৈরাগীর কাছ থেকে মোবাইল ফোন সেট, ব্যাগ ও কিছু টাকা ছিনিয়ে নিয়ে চলন্ত সিএনজি অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। প্রচণ্ড আঘাতজনিত কারণে মারা যান তিনি। তার কাছ থেকে তার অর্থ, মোবাইল এবং জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার পর তাকে চলন্ত সিএনজি থেকে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি 41তম বিসিএস নন ক্যাডার পদে কাস্টমস বিভাগে যোগ দেন। সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন বুলেট বৈরাগী। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে 3টি বিদেশি রাইফেল, 8টি ম্যাগাজিন, 190 রাউন্ড গুলিসহ 28,000 ইয়াবা। এ সময় পালিয়ে যায় ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী দেলবার হোসেন। সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনী। সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে বিস্তারিত। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। ঠিক তখনই কক্সবাজারের টেকনাফের নীলা ইউনিয়নের ফুলের ডেল এলাকায় বিশেষ অভিযানে নামে নৌবাহিনী। টার্গেট ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী দেলওয়ার হোসেন। পরিকল্পনা মতে ঘিরে ফেলা হয় তার বাড়ি। আঙিনা করে উদ্ধার করা হয় 28,000 ইয়াবা, 2টি G3 রাইফেল, একটি MA1 রাইফেল ও 8টি ম্যাগাজিন। সোমবার সকালে আরও উদ্ধার হয় 190 রাউন্ড গুলি এবং 10 রাউন্ড খালি কার্তুজ। সীমান্তে মাদক, অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে নৌবাহিনী। দ্রুত প্রতিক্রিয়াশীল অপারেশন পরিচালনার মাধ্যমে উপকূলীয় অঞ্চলে অবৈধ অস্ত্র, মাদক চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান টের পেয়ে পালিয়ে যায় দেলওয়ার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। একবিংশ শতাব্দীতেও কম্বোডিয়ায় দাস প্রথার আরেক রূপের শিকার গাইবান্ধা ও দিনাজপুরের কয়েকজন যুবক। চাকরির প্রলোভনে বিদেশে গিয়ে গহীন জঙ্গলে আটকে তাদের উপর চলে বর্বর নির্যাতন। মুক্তিপঞ্চে পরিবারের কাছে করা হতো ফোন। চলতি পথে অপরাধী চক্রের কাছে দফায় দফায় বিক্রি করা হয় তাদের।
পুলিশের পাশাপাশি বিষয়টি তদন্ত করছে বিবিআইও। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। বুকে এবং পেটে বেশি মারে ভাই। কম্বোডিয়ার ঘন জঙ্গলে আটকে রেখে অমানসিক নির্যাতনের দুঃসহ যন্ত্রণায় এখনো ঘুমাতে পারেন না দিনাজপুরের ছেলে শাফিন মণ্ডল। তাদের মধ্যে আরেকজন সৈকত চন্দ্রশীল। দরিদ্র পরিবারের এই তরুণের অভিজ্ঞতাও শাফিনের মতো। বিক্রি করে দেয় $4,500। আমরা 6 দিন না খায় অনাহারে ছিলাম। অনুসন্ধানে উঠে আসে চাকরির প্রয়োজনে মদনের পাড়ার আব্দুল লতিফের সঙ্গে পরিচয় শাফিনের বাবা নূর ইসলামের। লতিফের মাধ্যমে ছেলেকে বিদেশে পাঠাতে রাহাদ ইবনে শহীদ ও তার বাবা শহীদুল ইসলামের ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টে 6,10,000 টাকা দেন শাফিনের বাবা। রাহাদের মামাতো ভাই আরমানের মাধ্যমে ভিসা পেয়ে গত বছরের 10 নভেম্বর কম্বোডিয়া পৌঁছায় শাফিন। কম্বোডিয়ায় অবস্থানরত রাহাদ চক্রের সদস্য হুসেইন কবির শাফিনকে তুলে দেন কম্বোডিয়ার নমপেন শহরের রিভার ব্রিজ হোটেলে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রত্যাশিত চাকরির বিষয়ে জানতে চাইলে শাফিনের পাসপোর্ট ভিসা কেড়ে নিয়ে দূরে পৈপেট শহরে একটি অপরাধী চক্রের কাছে বিক্রি করে দেয় হুসেইন। সেখান থেকে পালিয়ে খালি হাতে দেশে ফেরেন শাফিন। তখন এয়ারপোর্টে সে আমাকে জড়িয়ে ধরে বলল, আব্বু আমি কখন হয়তো দেশে ফেরত আসতে পারবো কিনা আমি জানি, কিন্তু তারপর আল্লাহ আমাকে নিয়ে আসছে আব্বু। শাফিনের এমন অভিযোগ সম্পর্কে জানতে শহরের পূর্বপাড়ায় রাহাদের বাড়িতে যায় সময় সংবাদ। ওই নূর ইসলামের সঙ্গে আমার একটা সম্পর্ক হলো ব্যবসায়িক সম্পর্ক। উনি আমার কাছ থেকে 2 গাড়ি চাল নিয়েছিল, আমার কিছু টাকা দিয়েছে এবং আমি এখন তার কাছে 13,86,000 টাকা পাবো। রাহাত বর্তমানে নতুন রাজনৈতিক দল এনসিপির গাইবান্ধা জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব। বিষয়টি সমাধানের নামে তালবাহানা করলে দিনাজপুরে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন শাফিনের বাবা নূর ইসলাম। প্রবাসে এই নির্যাতনের শিকার হয়ে থাকে, অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যে আমরা আরো তদন্ত করতে হবে, করে আমরা মামলার সঠিক তথ্য বের করে আমরা দ্রুত এর রিপোর্ট দাখিল করব। ভুক্তভোগীদের অভিযোগ, কম্বোডিয়ায় চাকরি দেওয়ার নামে এই তরুণ যুবকদের প্রত্যেকের কাছে 5.5 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত নিয়েছে রাহাদ ও তার বাবা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ঝড়ে ঘরের উপর গাছ পড়ে জামালপুরে মা ও 2 মেয়ে এবং নওগাঁয় অন্তঃসত্ত্বা নারীর প্রাণ গেছে। বগুড়ায় দোকানের উপর গাছ পড়ে পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নেত্রকোনা, সুনামগঞ্জ ও নোয়াখালীতে বজ্রপাতে মারা গেছেন 6 জন। বাবাহারা 2 মেয়েকে নিয়ে একাই থাকতেন মা খুকি বেগম, কিন্তু কালবৈশাখীতে শেষ হলো তাদের বেঁচে থাকার লড়াই। জামালপুরের মিলানদহের দাগি এলাকায় সোমবার ভোরে ঝড়ের সময় ঘুমিয়েছিলেন মা ও 2 মেয়ে ফরিদা আক্তার এবং ফতে আক্তার। একসময় পাশে থাকা মেহগনি গাছ উপড়ে পড়ে ঘরের উপর। এতে ঘটনাস্থলেই নিহত হন 3 জন। রাতে মারা গেলেও সকালে স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। আমার 2 ফুফু আর দাদি এখানে শুয়েছিল, আর ওই মেয়ের বোনে একটা গাছ পয়রা, গাছটা অনেক মোটা ছিল, গাছটা পয়রা ঘটনাস্থলে 3 জনই মারা যায়। সকালবেলা যখন আপনার স্থানীয় লোকজন ঘুম থেকে উঠে দেখে যে ঘরের উপরে গাছ ভেঙে পড়ে আছে, তারা ভিতরে অবস্থায় আছে, তখন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থল থেকে 3 জন লাশ উদ্ধার করে, মা এবং 2 মেয়ের। এদিকে বগুড়ার গাবতলীতে দোকানের উপর বটগাছ পড়ে উমাচন্দ্র নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নওগাঁয় প্রাণ গেছে অন্তঃসত্ত্বা 1 নারীর। এছাড়া বজ্রপাতে নেত্রকোনায় 3 ও সুনামগঞ্জে 2 জন মারা গেছেন। এদিকে ঝড়ে ঘরবাড়ির পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে ফসলেরও। বিভিন্ন জায়গায় নষ্ট হয়েছে পাকা ধান সহ সবজির ক্ষেত। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। দেশের ব্যবসা বাণিজ্যকে বাঁচাতে নিতে সুবিধা চান ব্যবসায়ীরা। কর কমানোর পাশাপাশি অব্যাহতি যেটাতে সরকার ও উদ্যোক্তাদের সুবিধা হয়, সেভাবেই রাজস্ব নীতির পরিবর্তন করে তা কার্যকর করতে হবে আসছে বাজেট থেকেই। এনবিআরে প্রাক বাজেট আলোচনায় এই দাবিই জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতারা। এমন প্রেক্ষিতে ব্যবসা বান্ধব কর কাঠামোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে বলে আশ্বস্ত করেছেন সংস্থাটির চেয়ারম্যান। কেন আপনাকে ইনসেন্টিভগুলো দেওয়া হয়, যে ইনিশিয়াল স্টেজে আপনাদের অনেক হিকাপ থাকে, সেটা যাতে আপনারা সবটাকে অ্যাবজর্ব করতে পারেন। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মুদ্রার অবমূল্যায়ন আর মধ্যপ্রাচ্য সংকট, নানা ঘটনা প্রবাহের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের নির্মাণ খাত ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম।
তারপরও এই সময়ে নির্মাণ শিল্পে স্টিল খাতে ভ্যাট প্রতি বছর বেড়েছে এমন অভিযোগ করে অন্তত 1 বছর ভ্যাট ট্যাক্স কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রাক বাজেট আলোচনায় এর পক্ষে যুক্তিও তুলে ধরেন তারা। বর্তমানে অগ্রিম কর হিসাবে প্রদানকৃত টাকা সমন্বয় অথবা ফেরত প্রদান করা হয় না। উক্ত অগ্রিম করের টাকা পরবর্তী বছরে কেবল জেড টানা বা ক্যারি ফরওয়ার্ড করা হয়, ফলে অগ্রিম কর সমন্বয় না হয়ে প্রতি বছরের অগ্রিম কর যোগ হয়ে অগ্রিম করের পরিমাণ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায় এবং প্রাপ্য টাকা অনাদায়ী থেকে স্টিল উৎপাদনকারীগণ চূড়ান্তভাবে লোকসানে পতিত হন। এদিন ব্যবসায়ীদের আলোচনায় উঠে আসে এইচএস কোড জটিলতা, কাস্টমসের হয়রানির অভিযোগ এবং খাতভিত্তিক ভ্যাট ট্যাক্স কমানোর দাবি। এদিকে বিকেলের সভায় সরকারের রাজস্ব আদায় বাড়ানোর কৌশল বাতলে দেন বৃহৎ করদাতা ইউনিটের ব্যবসায়ীরা। বলেন, সিগারেটের উপর 3 স্তরে মূল্যবৃদ্ধি ও কর ফাঁকি রোধ করা গেলে আগামী অর্থ বছরে এ খাত থেকে দ্বিগুণ রাজস্ব আহরণ সম্ভব। আমাদের এনবিআরের যে টার্গেট 10,000 কোটি টাকা মিনিমাম রেভিনিউ প্রার্থী, এবছর কিন্তু আমরা 5,500 কোটি টাকা পাচ্ছি। সো আমরা এটাকে ডাবল আমরা প্রমিস করছি। 5 বছরের গ্রোথ 5,000 কোটি টাকা এবছর দিয়েছে, আমরা 10,000 কোটি টাকা দিতে পারবো। স্যার, শুধু ইলিসিট এনফোর্সমেন্ট, লো সেগমেন্টে একটা ব্রেকডাউন এবং ওপরের সেগমেন্টের প্রফিটেবিলিটি এবং প্রাইসিং একটা আছে। ব্যবসায়ীদের দাবি বিবেচনায় আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। মিথ্যা ঘোষণায় পণ্য আনার সুযোগ বন্ধ করে দেওয়ার ঘোষণাও দেন তিনি। এগুলো তো বলেছেন, তার মধ্যে আরডি প্রত্যাহার হয়ে যদি অন্য জায়গায় চলে আসি আপনার কি লাভ? হয়তো নামে আরডি থাকবে না, তখন অন্য দিকে চলে যাবে। আমাদের তো ওভারঅল রেভিনিউর চিন্তাটা করতে হবে। আশা করি সমস্যা হবে না। আপনাদের সাথে আমরা বসবো না, আমাদের টেকনিক্যাল টিমের সাথে আমরা আপনাদেরকে ইনভলভ করব। কর ফাঁকি রোধে সিগারেটের প্যাকেটে কিউআর কোড স্থাপন এবং যারা অবৈধ সিগারেট বাজারজাতের সঙ্গে যুক্ত হবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানায় এনবিআর। সামগ্রিকভাবে রেভিনিউ কন্ট্রিবিউশন বাড়ানো। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জুন মাস থেকে 3য় টার্মিনালের ঋণের কিস্তি পরিশোধ শুরু করতে যাচ্ছে সিভিল এভিয়েশন, কিন্তু টার্মিনাল অপারেশনে আসতে সময় লাগবে আরও 1 বছর। যদিও ডিসেম্বরে কার্যক্রম পরিচালনার লক্ষ্য সংস্থাটির। এভিয়েশন খাতের সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এসব জানান বেবিচক চেয়ারম্যান। বলেন, 3য় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে থাকবে একাধিক প্রতিষ্ঠান। নির্মাণ কাজ শেষ অনেক আগেই। এবার চলতি বছর জুন থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে বাংলাদেশ সরকারকে। প্রথম কিস্তি 800 কোটি টাকা দিলেও টার্মিনাল অপারেশন নিয়ে আসতে কাঠখড় পোহাতে হবে আরও বছরখানেক। সোমবার এভিয়েশন খাতের সাংবাদিকদের সংগঠন এটিজেএফপি সদস্যদের সঙ্গে বৈঠকে একথা জানান বেবিচক চেয়ারম্যান। অ্যারাউন্ড 1000 crore আপনি ধরতে রাখলে 1,100 কোটি টাকা 2056 সন পর্যন্ত আমাদের এই ঋণের চুক্তি দিতে হবে। বাট ফার্স্ট কিস্তিটা আমরা এখনো শুরু করিনি, বিকজ এটা শুরু হবে জুন থেকে। বৈঠকে 3য় টার্মিনাল নিয়ে নানা প্রশ্নের জবাবে সংস্থাটি জানায়, জাপানের প্রতিষ্ঠান সুমিতোর সঙ্গে চুক্তি হওয়া সহ টার্মিনালে সেবা চালু করতে সময় লাগতে পারে 6 থেকে 12 মাস। এটা চুক্তি হওয়ার পর ওরা টেস্টটা করে যে ফেল সেফ করে যেন এটা আবার কোনোভাবে ঝামেলা না দিতে পারে, সেটা করার পর তারপর আমরা এটা ফুললি অপারেশনাল করব। সেটা করতে আমার বিশ্বাস এবং এভিয়েশন এক্সপার্টরা বলেন সেটা করতে 6 মান্থ প্লাস 6 মান্থ টু 1 ইয়ার আমরা আশা করছি। বেবিচক নিশ্চিত করেছে, এককভাবে বাংলাদেশ বিমান নয়, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিশ্বমানের সেবার লক্ষ্যে যৌথভাবে কাজ করবে বিদেশি প্রতিষ্ঠানও। প্রথম দিন থেকে বিমানের সাথে একজন গ্রাউন্ড হ্যান্ডলার, বিমানের সাথে একজন থাকবেন। এইটা আর কি মিন টু সে দ্যাট মোর কম্পিটিটিভ, মোর লুক্রেটিভ, মোর প্যাসেঞ্জার ফ্যাসিলিটেশন, সেগুলো চিন্তা করে সেই লাইনে আমরা আগাচ্ছি। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে 3য় টার্মিনাল 2023 সালে আংশিক উদ্বোধন করা হলেও বাস্তবে চালু করতে পারেনি বিগত 2 সরকার। অংশীদারের সঙ্গে স্বার্থ ঠিক রেখে বর্তমান সরকার টার্মিনালের বন্ধ দুয়ার খুলে দিতে বদ্ধপরিকর বলেও জানায় বেবিচক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। এবার দেশের বাইরের খবর। হরমুজ প্রণালী খুলে দেয়া সহ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রদের বরাতে এই দাবি করেছে সংবাদ মাধ্যম এক্সিওস। চলমান উত্তেজনার মধ্যে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে তেহরান চাইলেই আলোচনা হতে পারে বলে আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই বাড়ছে কূটনৈতিক তৎপরতা। পাল্টাপাল্টি শর্ত আরোপের মধ্যে যুদ্ধ অবসান ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে নতুন করে প্রস্তাব দিয়েছে ইরান। এক মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট 2 সূত্রের বরাতে এই দাবি করেছে সংবাদ মাধ্যম এক্সিওস, যেখানে পরমাণু ইস্যুতে আলোচনা পরবর্তী ধাপে নেয়ার কথা বলা হয়েছে। সংবাদ মাধ্যমটি আরও জানায়, পাকিস্তানের মধ্যস্থতায় এই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছানো হয়েছে।
যদিও ইরানের গণমাধ্যম দাবি করেছে আলোচনায় ফেরার জন্য একটি 3 ধাপের কাঠামো প্রস্তাব করেছে তেহরান। যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে সম্মত হলে আলোচনা পুনরায় শুরু হতে পারে। প্রথম ধাপে ইরান ও লেবাননের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ, দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ এবং সবশেষ ধাপে পরমাণু ইস্যুতে আলোচনার কথা জানিয়েছে গণমাধ্যমটি। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেন্ট পিটার্সবার্গে দেয়া এক বক্তব্যে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন তিনি। আলোচনা প্রক্রিয়ায় কিছু অগ্রগতি হয়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণে আগের দফার সংলাপ প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলেও দাবি করেন আরাকচি। চলমান আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। বৈঠকে কিছু অগ্রগতি হয়েছিল, তবে যুক্তরাষ্ট্রের অবস্থান ও বাড়তি দাবির কারণে আগের দফার আলোচনা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাদের ভুল কৌশল ও অতিরিক্ত চাপই এই অচল অবস্থার কারণ। এদিকে আলোচনার পথ এখনো বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে মার্কিন দূতদের ইসলামাবাদ সফর বাতিল করেন তিনি, তবে দুই দেশের আলোচনা ফোন কলের মাধ্যমে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নাসরিন রুমি, সময় সংবাদ। লাশ গুমে এআই এর সহায়তা নিয়েছিল যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থী হত্যায় অভিযুক্ত হিশাম। ফ্লোরিডায় শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধারের পর এবার অজ্ঞাত ব্যক্তির দেহাবশেষ খুঁজে পেয়েছে পুলিশ। খণ্ডিত অংশ নিখোঁজ বৃষ্টির কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধারের পর ইন্টারস্টেট 275 এবং 4 নম্বর স্ট্রিট নর্থ সংলগ্ন এলাকার জলাশয় থেকে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত অংশ পেয়েছে পুলিশ। রোববার জলাশয় থেকে মরদেহের অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে হিলসব্রো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট। ময়নাতদন্তের প্রতিবেদন এবং মরদেহের খণ্ডিত অংশের পরিচয় নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে লিমনের মরদেহ পুলিশ হস্তান্তর করলেই দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। তদন্ত চলছে, এখনই মরদেহ হস্তান্তর করা হচ্ছে না। সেটা কি 2-1 দিন দেরি হবে না আরেকটু বেশি দেরি হবে সেই তথ্য আমাদের কাছে নেই। পুলিশ এখনো পরিষ্কার করে কিছু বলেনি। আদালতের নথি অনুযায়ী অভিযুক্ত ঘাতক হিশাম আবু গারবিহে হত্যাকাণ্ডের আগে চ্যাটজিপিটির কাছে জানতে চেয়েছিলেন কিভাবে মৃতদেহ ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে গুম করা যায়। চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় গ্রেপ্তার হিশামের বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, শারীরিক প্রহার, অন্যায়ভাবে আটক রাখা, তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা, মৃত্যুর তথ্য গোপনের উদ্দেশ্যে পুলিশকে তথ্য না জানানো এবং বেআইনিভাবে মৃতদেহ সরানোর 6টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এশিয়ান এক্সপো ফুড অ্যান্ড কালচারাল শোর দ্বিতীয় দিনে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। স্থানীয় সময় শনিবার ওয়েস্ট পাম বিচের সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে খাবার সহ বাহারি পণ্যের পসরা নিয়ে বসেন দোকানিরা। দেশে বিদেশি শিল্পীদের অংশগ্রহণের সাংস্কৃতিক পর্ব উপভোগ করেন হাজারো মানুষ। ফ্লোরিডা থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডের বিশাল মঞ্চে বাংলাদেশি শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা, নাচে গানে কথা মেলায় তারা তুলে ধরেছেন আবহমান বাংলার খেলাধুলা, ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। তাদের স্মরণে ছিল পল্লী কবি জসিমউদ্দিন, নান্দনিকতায় তুলে এনেছেন রবীন্দ্রনাথ, নজরুল আর লালনের সৃষ্টিকে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডার আয়োজনে এশিয়ান এক্সপো ফুড অ্যান্ড কালচারাল শোর অন্যতম সহযোগী ছিল নেপা হোলসেল। মঞ্চে 30 বছরের উৎসবের কেক কাটা হয় সাড়ম্বরে। দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপস্থিতিতে সন্তুষ্ট আয়োজকরা। আমরা খুবই সুন্দরভাবে প্রোগ্রামটা সাকসেসফুল করার চেষ্টা করতেছি এবং সাকসেস হইতেছে। অনেক লোকজন আসছে। প্রতি বছরের ন্যায় অ্যাটলিস্ট আমরা এক্সপেক্ট করি মোর দ্যান 10,000 পিপল কালকে আমাদের গ্যাদারিং হবে। 30তম এশিয়ান ফুড ফেয়ারে সাউথ ফ্লোরিডার সকল বাঙালি এসে আমাদের এই প্রোগ্রামকে সাকসেস করেছে।
এশিয়ান এক্সপোর সাংস্কৃতিক আয়োজনে নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উপস্থাপনা থেকে শুরু করে সাংস্কৃতিক বিভিন্ন পরিবেশনার নেতৃত্বে ছিল তারাই। অ্যামেজিং, আমাদের বড় শিল্পীরা আসছে ইন্ডিয়া আর বাংলাদেশ থেকে। বাচ্চাদেরকে আগ্রহ দেওয়া, বাচ্চাদেরকে এগিয়ে নেওয়া, কালচারটাকে ধরে রাখা, সেটাই আমাদের এন্ড গোল। অনুষ্ঠানে 15টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। বাংলাদেশ থেকে এসেও বিভিন্ন ডিজাইনের শাড়ি বিক্রি করেন কেউ কেউ। এসব স্টলে ক্রেতাদের আগ্রহ ছিল লক্ষণীয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার সময় সংবাদ। ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা বলছে বাংলাদেশে এত সুন্দর কাজ হয়, আর দিস রিয়েলি ফ্রম বাংলাদেশ। আমার ওই মানে প্রাউড একটা ব্যাপার, মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে। সবাই যার যার কাছে ব্যস্ত, এরকম একটা প্রোগ্রাম, এরকম একটা মেলা আসলে খুবই ভালো লাগে। পরে ভারতীয় শিল্পী কেকা ঘোষাল, বাংলাদেশি শিল্পী রুমেল ও পাপিমোনা সঙ্গীত পরিবেশন করেন। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় আয়োজন এই এশিয়ান এক্সপো অ্যান্ড ফুড ফেয়ার, যেখানে নিজেদের মধ্যে মেলবন্ধন সৃষ্টির পাশাপাশি বাংলা ভাষা, শিল্প ও সংস্কৃতির বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা। দীর্ঘ 7 বছরের টানা পতন আর নানামুখী শঙ্কার পর অবশেষে জন্মহারের স্বস্তির খবর দিচ্ছে দক্ষিণ কোরিয়া। দীর্ঘদিনের নিম্নমুখী প্রবণতা কাটিয়ে দেশটিতে বেড়েছে জন্মহার। বিশেষ করে 30-এর কোটায় থাকা নারীদের মধ্যে সন্তান জন্মদানের আগ্রহ বেড়েছে সবচেয়ে বেশি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দীর্ঘ কয়েক দশকের নিম্নমুখী প্রবণতা কাটিয়ে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা তত্ত্বে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সরকারি পরিসংখ্যানের তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে শিশুর জন্মের সংখ্যা গত 7 বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় প্রায় 23,000 শিশু জন্ম নিয়েছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় 13.6% বেশি, যা দেশটির জন্মহার বৃদ্ধির ইতিহাসে একটি নতুন মাইল ফলক। দীর্ঘ 9 বছর পর প্রজনন হার ঊর্ধ্বমুখী হয়ে বর্তমানে 0.80 দাঁড়িয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 30 বছর বয়সী নারীদের মধ্যেই সন্তান জন্মদানের প্রবণতা সবচেয়ে বেশি। এর আগে জন্মহার বৃদ্ধির কৌশল হিসেবে সরকার বিভিন্ন প্রণোদনা ঘোষণা করে, যার মধ্যে রয়েছে শিশু লালন পালনের আর্থিক সহায়তা, মাতৃকালীন সুবিধা এবং কর্মজীবী নারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ। সাম্প্রতিক জরিপ বলছে গত কয়েক বছরে বাড়ছে বিয়ে বৃদ্ধির হার, পাশাপাশি কমছে বিবাহ বিচ্ছেদের হার। ফেব্রুয়ারিতে বিচ্ছেদের সংখ্যা কমে দাঁড়িয়েছে 6,000, যা 1997 সালের পর এটি সর্বনিম্ন। গত 3 বছরের বিয়ে বৃদ্ধির প্রভাব ধারাবাহিক থাকায় আগামী 2 বছর পরিস্থিতি ইতিবাচক থাকতে পারে বলে মনে হচ্ছে। এদিকে গত 6 বছরে 3,000 নবজাতক জন্মের মাইলফলক উদযাপন করে সেভারেন্স হাসপাতাল। উন্নত চিকিৎসা প্রযুক্তি এবং দক্ষ মেডিকেল টিমের সমন্বয়ে তারা এই বিরল কৃতিত্ব অর্জন করে বলে জানায় কর্তৃপক্ষ। এই সাফল্য উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ কোরিয়ায় জন্মহারের এই সামান্য স্থিতিশীলতা আশার আলো দেখালেও টেকসই সমাধানের জন্য এখনো অনেক পথ বাকি। বিশেষজ্ঞরা বলছেন, কোরিয়া সরকার এর পেছনে প্রণোদনার ভূমিকা রাখলেও তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে এবং সন্তান নেওয়ার অনীহা অনেক বেশি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। রাশিয়ার রাজধানী মস্কোতে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। প্রবাসী থেকেও বাঙালিরা তাদের সংস্কৃতি তুলে ধরেছেন এই আয়োজনে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান। রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে মস্কোতে নিয়োজিত রাষ্ট্রদূত, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ছিল নাচ, গান ও আবৃত্তির পরিবেশনা। বাঙালিদের পাশাপাশি স্থানীয় রুশ নাগরিকদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। প্রতি বছর এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছে মস্কো বৈশাখ উদযাপন কমিটি। জার্মানির রাজধানী বার্লিনে পালিত হল নির্বাসিত কবি দাউদ হায়দারের প্রথম মৃত্যুবার্ষিকী। প্রয়াণ দিবসেই তার কবরের সমাধি ফলক উন্মোচন করা হয়। এই উপলক্ষে রবিবার আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সর্বস্তরের প্রবাসীরা। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় একটি মিলনায়তনে কবিকে নিয়ে স্মৃতিচারণের আয়োজন করা হয়।
একাধারে লেখক, কলামিস্ট, চিন্তাবিদ ও দার্শনিক দাউদ হায়দার ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি। কবিতার মধ্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে 1974 সালে দেশ ছাড়তে বাধ্য হন দাউদ হায়দার। 25 সালে মারা যান তিনি। সৌদি আরবের জেদ্দায় নোয়াখালী বিভাগের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দায় নোয়াখালী সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা নিয়ে আলাদা নোয়াখালী বিভাগ গঠনের দাবি পুনর্ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, 1994 সাল থেকে এই অঞ্চলের মানুষ উন্নয়ন বৈষম্যের শিকার হচ্ছে, যা প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস ছাড়া দূর করা সম্ভব নয়। সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রবাসী নোয়াখালীবাসীরা ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তারা দ্রুত প্রশাসনিক কার্যক্রম গতিশীল করে সমান উন্নয়ন নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। প্রবাসের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নে বাধা দেওয়ার অপচেষ্টায় স্বাধীনতা বিরোধীরা। ষড়যন্ত্রকারীদের থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বিশৃঙ্খলা সহ্য না করার হুঁশিয়ারি। আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং। 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। জ্বালানি তেল আমদানিতে বাড়তি খরচ $2 বিলিয়ন। এবং ফরিদপুরে নিজের দাদি ও ফুপুকে কুপিয়ে হত্যা যুবকের। বাঁচাতে গিয়ে প্রতিবেশী নিহত, আহত আরও একজন। জানা যায়নি হত্যাকাণ্ডের কারণ, অভিযুক্ত পলাতক। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।